আচ্ছা, কোটি, মিলিয়ন, বিলিয়ন এই বড় বড় সংখ্যাগুলো দেখলে কি কখনো মনে হয় যে এগুলো পড়ার পেছনে নিশ্চয়ই কোনো একটা গোপন নিয়ম আছে? তো আজ আমরা ঠিক সেই নিয়মটাই ভাঙতে চলেছি আর দেখব যে কোনো সংখ্যা বোঝা আসলে কতটা সহজ হতে পারে। যেমন এই সংখ্যাটাকে দেখুন না, একবারে পড়তে গেলে একটু তো কঠিন মনে হচ্ছেই, তাই না? কিন্তু এর ভেতরেও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম, মানে একটা কোড লুকিয়ে আছে। আর মজাটা হলো সেই কোডটা একবার যদি জানা হয়ে যায় তাহলে যে কোনো বড় সংখ্যা পড়াটা একদম সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। চলুন না একসাথে সেই রহস্যটা ভেদ করা যাক। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন রফিক আর তুলি একটা গাড়ির দাম দেখছে ৩,১২,৮৪১ টাকা। এখন ওরা ভাবছে, আচ্ছা এই সংখ্যাটা আমরা পড়ব আর লিখব কিভাবে। চলুন ওদের সাথে মিলে আমরা ব্যাপারটা শিখে ফেলি। তো যে কোনো বড় সংখ্যা বুঝতে হলে এর মূল যে চাবিকাঠি সেটা হলো স্থানীয় মান পদ্ধতি, বা যেটাকে আমরা বলি প্লেস ভ্যালু সিস্টেম। এটাই কিন্তু সব সংখ্যার আসল ভিত্তি। একদম সহজ করে বললে স্থানীয় মান মানে হলো একটা সংখ্যার ভেতরে কোনো একটা ডিজিট বা অঙ্ক ঠিক কোন জায়গায় বসে আছে তার উপর ভিত্তি করে সেটার ভ্যালু ঠিক করা। যেমন ধরুন এককের ঘরের যা মান, দশকের ঘরের মান তার চেয়ে ১০ গুণ বেশি। আবার দশকের চেয়ে শতকের ঘরের মান ১০ গুণ বেশি, মানে এক ঘর বামে গেলেই মান ১০ গুণ বেড়ে যাচ্ছে। ওই যে গাড়ির দামটা ছিল মনে আছে, ৩,১২,৮৪১। এখানে খেয়াল করে দেখুন, এক আছে এককের ঘরে, তাই ওর মান শুধু ১। ৪ বসেছে দশকের ঘরে, তাই ওর মান হল ৪০। ঠিক একইভাবে ৩ বসেছে লক্ষের ঘরে, তাই ওর মান হয়ে গেল ৩,০০,০০০। মানে প্রত্যেকটা অঙ্কের একটা নিজস্ব জায়গা আর সেই অনুযায়ী একটা মান আছে। আচ্ছা, লক্ষ্য পর্যন্ত তো আমরা বুঝলাম, কিন্তু সংখ্যাগুলো যখন এর চেয়েও অনেক অনেক বড় হয়ে যায় তখন কি হবে? তখন আমাদের আরও কিছু নতুন ঘরের সাথে পরিচিত হতে হবে। লক্ষ্যের ঠিক পরেই যে ঘরটা আসে সেটার নাম হলো নিযুত। আর এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো এক নিযুত মানেই হচ্ছে ১০ লক্ষ। এই সম্পর্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর নিযুতের থেকেও বড় যে স্থান সেটা হলো কোটি। ১ কোটি মানে হলো ১০ নিযুত, আর সেটাকে যদি আমরা লক্ষে হিসেব করি তাহলে পুরো ১০০ লক্ষের সমান। আমাদের দেশীয় যে গণনা পদ্ধতি তাতে কোটি কিন্তু খুব পরিচিত আর খুব দরকারি একটা স্থান। আর এখানে কিন্তু প্রায় একটা কনফিউশন তৈরি হয়। আমরা একদিকে কোটি শব্দটা ব্যবহার করি, আবার অন্যদিকে আন্তর্জাতিকভাবে মিলিয়ন শব্দটা শুনি। তো এই দুটো পদ্ধতির মধ্যে আসল সম্পর্কটা কি? চলুন এবার সেটাই দেখা যাক। এই যে ছকটা দেখছেন, এটা কিন্তু দুটো পদ্ধতির পার্থক্যটা একদম পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, দেশীয় পদ্ধতিতে আছে লক্ষ, নিযুত, কোটি, আর আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঠিক পরেই চলে আসছে মিলিয়ন। আর সবচেয়ে জরুরি যে তথ্যটা আমাদের জানতে হবে সেটা হলো আমাদের ১০ লক্ষ বা ১ নিযুত যা, আন্তর্জাতিক পদ্ধতির ১ মিলিয়নও ঠিক তাই। দুটো আসলে একই জিনিস। তো পদ্ধতি দুটো আলাদা হলেও যে কোনো বড় সংখ্যাকে সহজে পড়ার জন্য একটা দারুণ টুল বা উপায় আছে, যেটা দুটো সিস্টেমেই কাজ করে। আর সেটা কি জানেন? কমার সঠিক ব্যবহার। ভাবা যায় একটা ছোট্ট কমা কিভাবে এত বড় একটা সংখ্যাকে চোখের পলকে পড়ার মতো সহজ করে দিতে পারে। চলুন সেটাই এখন আমরা দেখব। এটা কিন্তু সত্যিই খুব কাজের একটা টেকনিক। এখানে পাশাপাশি রাখতেই কিন্তু ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আমাদের দেশীয় পদ্ধতিতে দেখুন, ডান দিক থেকে গুণে প্রথমে ৩টে ডিজিটের পর কমা বসেছে, কিন্তু তারপর থেকে দুটো দুটো করে ডিজিটের পর কমা বসছে। অন্যদিকে আন্তর্জাতিক পদ্ধতির নিয়মটা আরও সোজা। ওখানে নিয়ম একটাই, সবসময় ডান দিক থেকে ৩টে করে ডিজিটের পরেই কমা বসবে। তাহলে মূল পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে গ্রুপ করার ধরনে। দেশীয় পদ্ধতিতে আমরা গ্রুপ বানাচ্ছি কোটি, লক্ষ, হাজার এইভাবে, আর আন্তর্জাতিক পদ্ধতিতে গ্রুপগুলো হচ্ছে মিলিয়ন, হাজার এই হিসেবে। কমাগুলো আসলে আমাদের এই গ্রুপগুলোকে এক নজরে চিনতে সাহায্য করে। আচ্ছা, নিয়মকানুন তো অনেক শেখা হলো, এখন এই জ্ঞানটাকে একটু কাজে লাগানোর সময়, তাই না? চলুন দুটো সংখ্যার মধ্যে তুলনা করে দেখা যাক কোনটা বড় আর কোনটা ছোট। দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট এটা বের করার নিয়ম কিন্তু খুবই সহজ। প্রথম কাজ হলো দেখতে হবে কোন সংখ্যাটাতে ডিজিট বা অঙ্ক বেশি আছে। যদি দুটোতেই অঙ্কের সংখ্যা সমান হয় তাহলে একদম বাম দিক থেকে একটা একটা করে অঙ্ক মেলাতে হবে, আর ততক্ষণ মেলাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পার্থক্য খুঁজে পাওয়া যায়। তাহলে এই দুটো সংখ্যার দিকে তাকানো যাক, কোনটা বড়, ৮,৬৫,০০০ নাকি ৮,২৯,০০০? একটু ভাবুন তো। একদম ঠিক। এখানে দেখুন, দুটো সংখ্যারই লক্ষের ঘরের অঙ্কটা হলো ৮, মানে একই।
কিন্তু তার ঠিক পরের ঘরে অর্থাৎ অযুতের ঘরে একটাতে আছে 6 আর অন্যটাতে 2। যেহেতু 6 2-এর চেয়ে বড়, তাই 8,65,000 সংখ্যাটাই বড় হবে। ব্যাপারটা তো খুবই লজিক্যাল, তাই না? চলুন এবার একটা মজার ধাঁধা সমাধান করা যাক। ধরুন আমাদের কাছে কয়েকটা আলাদা আলাদা অঙ্ক দেয়া হলো। এখন প্রশ্ন হলো ওই অঙ্কগুলো ব্যবহার করে কিভাবে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যাটা বানানো সম্ভব। মনে করুন আমাদের হাতের কাছে এই অঙ্কগুলো আছে 4, 7, 2, 9, 0 আর 1। এখন এগুলোকে শুধু একবার করে ব্যবহার করে সাজাতে হবে। সবচেয়ে বড় কোন সংখ্যাটা বানানো যেতে পারে আর সবচেয়ে ছোটটাই বা কী হবে? কিন্তু দাঁড়ান, এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি ব্যাপার আছে, আর সেটা হলো 0। এই যে কথাটা দেখছেন, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সবচেয়ে ছোট সংখ্যাটা বানানোর সময় 0কে কিন্তু একদম প্রথমে বসানো যাবে না। কেন? কারণ তাহলে তো ওটার কোনো ভ্যালুই থাকবে না, আর অঙ্কের সংখ্যাও একটা কমে যাবে। তাহলে সমাধানটা কি হবে? দেখুন, সবচেয়ে বড় সংখ্যা বানানোটা খুবই সোজা। শুধু অঙ্কগুলোকে বড় থেকে ছোট করে পরপর সাজিয়ে দিলেই হলো। আর সবচেয়ে ছোট সংখ্যাটার জন্য অঙ্কগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। তবে ওই বিশেষ নিয়মটা মাথায় রেখে 0 কখনোই প্রথমে বসবে না। 0-এর চেয়ে ঠিক বড় যে অঙ্কটা আছে তাকে প্রথমে বসাতে হবে, আর তার ঠিক পরেই 0কে জায়গা দিতে হবে। তাহলে সংখ্যার এই কোডটা তো এখন আমাদের সবার জানা হয়ে গেল। এখন থেকে যে কোনো বড় সংখ্যা যখনই চোখে পড়বে, সেটা খবরের কাগজের পাতায় হোক বা কোনো কিছুর দামে, তখন একটু থামা যেতে পারে আর ভাবা যেতে পারে যে এই সংখ্যাটা আসলে কতটা বড়, এর পেছনের গল্পটা কি হতে পারে। সংখ্যার ভেতরের এই গল্পগুলো খুঁজে বের করতে পারলেই কিন্তু গণিত আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।